ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী সংঘমাতা পর্ব ৪। কথা প্রসঙ্গে সন্ন্যাস ও ব্রহ্মচর্যের আলোচনা শেষ করিয়া আমরা পুনরায় শ্রীরামকৃষ্ণ সংঘের কথায় ফিরিয়া যাই। শ্রীমা প্রত্যক্ষত উহার পরিচালনায় নিরত না থাকিলেও দূর হইতে পরামর্শ দিয়া আধ্যাত্মিক প্রভাব বিস্তার করিয়া এবং স্নেহের বন্ধন দৃঢ়তর করিয়া সংঘের গতি নিয়মিত করিতেন। এইরূপ স্থলে বিভিন্ন অঙ্গের সহিত তাহার সম্বন্ধ অনুধাবনযোগ্য। ইহারা অবশ্য অনেকেই তাহার বা শ্রী শ্রী ঠাকুরের সন্তান অথবা ওই সন্তানদের শিষ্য। তথাপি কার্যক্ষেত্রে মাতাপুত্রের এই সম্বন্ধ যেভাবে রূপায়িত হইত তাহা আমাদের পক্ষে শিক্ষাপ্রদ। 1889 খ্রিস্টাব্দের শেষে স্বামী ব্রহ্মানন্দজির মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগিল, কিন্তু ইহাতে সর্বাগ্রে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতি লইবার প্রয়োজন। শ্রীমা তখন জয়রামবাটিতে ছিলেন। তিনি ব্রহ্মানন্দজির অভিপ্রায় শুনিতে পাইয়া শ্রীযুক্ত বলরামবাবুকে লিখিলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল। শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। সে অনুমতি লাভে ব্রহ্মানন্দজি কৃতার্থ হইলেন, কিন্তু ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করিতে না পারিয়া অগ্রহায়ণের শেষে অর্থাৎ ডিসেম্বরে যাত্রা করিলেন। স্বামী বিবেকানন্দের মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হইয়া গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হইবার জন্য তিনি ভাবিলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশস্বরূপিণী, তাকে একখানা পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেইরূপই করব। এইরূপ স্থির করিয়া তিনি শ্রীমায়ের আশীর্বাদ চাহিয়া পত্র লিখিলেন। দীর্ঘকাল পরে স্নেহাস্পদের সংবাদ পাইয়া মাতা ঠাকুরানী বিশেষ আনন্দিত হইলেও এক বিষম সমস্যায় পড়িলেন। তিনি নরেন্দ্রের এই অভিপ্রায় অনুমোদন করিবেন কিনা। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর তিনি যে সকল দর্শন পাইয়াছিলেন তাহা হইতে তিনি নরেন্দ্রের স্বরূপ সম্বন্ধে বিশেষ অবহিত থাকিলেও এই ক্ষেত্রে মাতৃস্নেহ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এক দ্বন্দ্ব উপস্থিত হইল। নরেন্দ্রের ভবিষ্যৎ অতি সমুজ্জ্বল হইলেও মা হইয়া তিনি কিরূপে তাহাকে সাগর পারে যাইতে বলিবেন। এইরূপ চিন্তাকুল হৃদয়ে শয়ন করিয়া তিনি রাত্রিতে স্বপ্ন দেখিলেন, ঠাকুর যেন তরঙ্গের উপর দিয়া হাঁটিয়া চলিয়াছেন ও নরেন্দ্রকে তাহার অনুসরণ করিতে বলিতেছেন। ইহার পরে মায়ের মনে আর ভয় ভাবনা রহিল না। তিনি সর্বান্তঃকরণে আশীর্বাদ করিয়া স্বামীজিকে পত্র লিখিলেন। স্বামীজিও উহা পাইয়া সোল্লাসে বলিলেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। ইহার কয়েক বৎসর পরে স্বামী শারদানন্দজি আমেরিকা যাত্রার মার্চ 1896, তার পূর্বে জয়রামবাটিতে উপস্থিত হইয়া শ্রীমায়ের আশীর্বাদ কামনা করিলেন। শ্রীমা এবারও আন্তরিক শুভেচ্ছা জানাইয়া বলিলেন, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করবেন, বাবা, কোনো ভয় নেই। আনুমানিক 1898 খ্রিস্টাব্দের একদিন ব্রহ্মানন্দজি মায়ের বাড়িতে আসিয়া যোগানন্দজির পরামর্শক্রমে শ্রী মায়ের নামে আমেরিকাস্থ স্বামী অকে পাঠাইবার জন্য আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্বন্ধে উপদেশপূর্ণ একখানি পত্র রচনান্তে মায়ের অনুমোদনের জন্য উপরে পাঠাইলেন। মা সব শুনিয়া বলিলেন, রাখাল, যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। 1914 মে মাসে স্বামী প্রেমানন্দজিকে মালদহে লইয়া যাইবার জন্য জনৈক ভক্ত বেলুর মঠে আসেন। তাহার আগ্রহে তিনি ব্যক্তিগত সম্মতি জানাইয়া বলিলেন যে যাত্রার পূর্বে শ্রীমায়ের অনুমতি লইতে হইবে। সুতরাং ভক্তসহ তিনি মঠ হইতে উদ্বোধনে আসিলেন। মা অনুমতি দিলেন না, কারণ তখন প্রেমানন্দ মহারাজের শরীর ভালো নহে, অধিকন্তু মালদহ অনেক দূরে
পথ দুর্গম এবং উৎসবে অনিয়ম অনিবার্য। প্রেমানন্দজি সে নির্দেশ অবনত মস্তকে মানিয়া লইলেন, কিন্তু ভক্ত প্রমাদ গণিলেন, সকল বন্দোবস্ত ঠিক হইয়া গিয়াছে, এখন কি হইবে? সুতরাং তিনিও মায়ের নিকট উপস্থিত হইয়া সমস্ত বিষয় বুঝাইয়া বলিলেন। মা তখন প্রেমানন্দজিকে আবার ডাকাইয়া বলিলেন, হ্যাঁ বাবুরাম, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? মাতৃভক্ত উত্তর দিলেন, আমি কি জানি মা, যা আদেশ করবেন তাই হবে। অবশেষে মা বলিলেন, যাও, একবার এসো গে, তবে বেশি দিন থেকো না। অমনি আবার যাওয়া স্থির হইয়া গেল। স্বামী শিবানন্দজি তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন। একদিন ব্রহ্মচারী ছোট নগেন অক্ষয় চৈতন্য কি একটা অন্যায় করায় সমবয়সীরা তাহাকে ভয় দেখাইলেন যে শিবানন্দ মহারাজ তাহাকে মঠ হইতে বিদায় করিয়া দেবেন। ভীত ব্রহ্মচারী কাহাকেও কিছু না বলিয়া তখনই এক বস্ত্রে পায়ে হাঁটিয়া জয়রামবাটি চলিলেন। মায়ের বাটিতে যখন তিনি উপস্থিত হইলেন, তখন তাহার জীর্ণ বস্ত্র ও রুক্ষ চেহারা দেখিয়া প্রথমে কেহ বুঝিতেই পারেন নাই যে তিনি বেলুড় হইতে আসিয়াছেন। পরে পরিচয় পাইয়া শ্রীমা তাহাকে দুইখানি সাদা কাপড় ও একখানি চাদর দেওয়াইলেন এবং মঠে শিবানন্দজিকে পত্র লিখাইলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে, তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত তিনি নগেনকে নিজের কাছেই রাখিয়া দিলেন। ফেরত ডাকেই উত্তর আসিল, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম। আমরাও খোঁজাখুঁজি করিতেছিলাম, কোথায় গেল, তাহাকে পাঠাইয়া দিবেন। এখানে পূজার জন্য লোকের অভাব, আমি তাহাকে কিছুই বলিব না। পত্র আসিতেই মায়ের অনুমতি অনুসারে প্রবোধবাবু ব্রহ্মচারীকে বদনগঞ্জে নিজ গৃহে লইয়া গেলেন এবং দু একটি পাঞ্জাবি ও পাথেয় দিয়া বেলুড়ে পাঠাইয়া দিলেন। ব্রহ্মচারী মঠে পৌঁছিলে শিবানন্দজি তাহাকে বুকে জড়াইয়া ধরে বলিলেন, বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি? শ্রীমা 1912 খ্রিস্টাব্দে কাশীতে আছেন। জনৈকা স্ত্রীলোক তাহাকে নিজ দুঃখ দারিদ্র্যের কথা বলিয়া ধরিয়া বসিলেন, যাহাতে তিনি সেবাশ্রমের অধ্যক্ষকে বলিয়া তাহার সাহায্যের ব্যবস্থা করেন। মা উত্তর দিলেন, আমি বলে দেখতে পারি, ওরা তো মা ভিক্ষে করে আনে, কত লোককে দিচ্ছে তা ঠিক আছে কি? ওরা যেমন বুঝবে তেমনি তো দেবে। একদিকে এই স্বাধীনতা প্রদান, অপরদিকে আবার তেমনি শাসন। একবার উদ্বোধনের পাচক ব্রাহ্মণকে ছাড়াইয়া দিবার কথা হয়, কিন্তু শ্রী মায়ের সেবার অসুবিধা হইবে এই অজুহাতে কার্যপরিচালক তাহা করেন নাই। মা ইহা শুনিয়া বলিলেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের ত্যাগই লক্ষ্য, একটা চাকরকে তোমরা ত্যাগ করতে পারো না? আবার বেলুড় মঠের কোনো ভৃত্য অবাধ্য হওয়ায় জনৈক সাধু তাহাকে চাপড় মারিয়াছেন শুনিয়া তিনি বলিয়াছিলেন, ওরা তো সন্ন্যাসী, গাছতলায় থাকবে, তাদের আবার মঠ বাড়ি চাকর, আবার সে চাকরকে মার। এইরূপ একান্ত প্রয়োজনস্থলে তিনি কঠোর হইলেও স্নেহই তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল এবং উহাই তাহার নিকট সর্বশ্রেষ্ঠ আসন পাইত, উহাতে যাহার যতই আপত্তি থাকুক না কেন। জনৈক ব্রহ্মচারী বেলুড় হইতে কলকাতায় বড়বাজারে বাজার করিতে যান এবং সময় মতো জোয়ারের নৌকা পাইলে তখনই মঠে ফিরেন, নতুবা দ্বীপ্রহরে উদ্বোধনে প্রসাদ পান। যাতায়াতের অসুবিধা ও অনিশ্চয়তার জন্য যথাসময়ে সংবাদ না দিয়াই তিনি আহারের জন্য উদ্বোধনে উপস্থিত হন। এইরূপ ঘটিতে থাকিলে গোলাপমার বিরক্তি বাড়িতে লাগিল। অবশেষে একদিন একটু উঁচু গলায় তিনি ব্রহ্মচারীকে তিরস্কার করিতেছেন শুনিয়া শ্রীমা ঘর হইতে বারান্দায় আসিয়া গোলাপমাকে বলিলেন, এখন দিন দিন ঠাকুরের সংসার বাড়ছে, এরকম দু একজন তো আসবেই, তার কি করবে? গোলাপমা তবু বলিলেন, ও তো হামেশাই আসে, একদিনও তো বলে যায় না। শ্রীমা নিরস্ত না হইয়া বলিলেন, তা হোক গিয়ে, এখন তুমি ওকে শিগগির শিগগির খেতে দাও, অনেক বেলা হয়ে গেছে, বাছা আমার ঘুরে ঘুরে আসছে। গোলাপমা খোঁটা দিলেন, ওর ওপর এত দরদ কেন, তোমার শ্বশুর নাকি? মা বলিলেন, হ্যাঁ তাই তো, ওরা আমার শ্বশুর,
আমার সব। 1326 সালের দুর্গাপুজোর দিন 15 পূর্বে বেলুড় মঠ হইতে 4 জন ব্রহ্মচারী পদব্রজে জয়রামবাটিতে আসিয়া শ্রীমাকে প্রণাম করিলে তিনি মঠের সকলের কুশল এবং আসিবার সময় তাহারা শারদানন্দজির সহিত দেখা করিয়াছেন কিনা ইত্যাদি জানিতে চাহিলেন। তাহারা বলিলেন, না মা, পরশু বিকালে মঠ থেকে বেরিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দেখে আমাদের মধ্যে একজন বললেন, এই রাস্তা ধরে হেঁটে গেলে কাশী যাওয়া যায়। এই কথা বলা মাত্র সকলের মনে সংকল্প হলো, তবে চলো আর মঠে না ফিরে এখনই এই রাস্তা ধরে কাশী রওনা হওয়া যাক। তাই আমরা আর মঠে না ফিরে কোনো খবর না দিয়ে হাঁটতে আরম্ভ করে কিছু দূর এসে স্থির করলাম, যখন হেঁটে কাশী যাচ্ছি তখন জয়রামবাটিতে এসে আপনার নিকট গেরুয়া নিয়ে কাশীতে গিয়ে কিছুদিন মাধুকরী করে তপস্যা করব, তাই আপনার কাছে এসেছি। শ্রীমা সব শুনিয়া একটু চিন্তা করিয়া ধীরে ধীরে বলিলেন, দেখো বাবা, আমার ইচ্ছা তোমরা এখন মঠে ফিরে যাও। সামনে আর কদিন পরে দুর্গাপুজো, মঠে কাজকর্মের খুব অসুবিধা হবে। তোমরা তারককে না বলে চলে এসে ভালো করনি। আর এ সময় এখানে এলে শরৎকে পর্যন্ত জানিয়ে এলে না। তাকে জানালে এ সময় শরৎও আসতে দিত না। যাই হোক, আমি তারককে চিঠি লিখে দিচ্ছি, সে এর জন্য তোমাদের কিছু বলবে না। মঠে বাস করা কি কম তপস্যা? এই অল্পদিন সবে মঠে এসেছো, কিছুদিন মঠে থেকে ওদের সব সঙ্গ করো, তারপর সব ধীরে ধীরে সময় মতো হবে। ব্রহ্মচারীরা তবু সন্ন্যাসের জন্য আবদার করিতে লাগিলেন এবং দলপতি বলিলেন যে তাহারা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এইভাবে কাশীতে যাইয়া দীর্ঘকাল তপস্যা করিবেন। শ্রীমা ইহাতে দুঃখিত হইলেও কঠোর হইতে পারিলেন না, তাই তাহাদের একজনকে গৈরিক বস্ত্র দিলেন। সর্বকনিষ্ঠ ভোলানাথকে শ্রীমাই পত্র দিয়া বেলুড়ে পাঠাইয়াছিলেন, তাই অন্তত তিনি যাহাতে মঠে ফিরিয়া যান সে বিষয়ে মা চেষ্টা করিলেন, কিন্তু দলের অনুরোধে ভোলানাথও কাশী চলিয়া গেলেন। ইতিমধ্যে স্বামী শিবানন্দজি অনুমানে বুঝিতে পারিয়াছিলেন যে ব্রহ্মচারীরা জয়রামবাটিতে গিয়াছেন, তাই শ্রীমাকে পত্র লিখিয়া সব জানাইলেন। শ্রীমা উত্তরে জয়রামবাটির সব ঘটনা মঠে জানাইয়া দিলেন। তখন শিবানন্দজি কাশী অদ্বৈতাশ্রমে লিখিয়া পাঠাইলেন, যাহাতে এই অবাধ্য সাধু ব্রহ্মচারীরা সেখানে স্থান না পান। শিবানন্দজির ব্যবস্থা সকলেই মানিয়া লইলেন। তবু ভোলানাথ প্রমাদ গণিয়া শ্রীমায়ের শরণাপন্ন হইলেন এবং অদ্বৈতাশ্রমে থাকিবার অনুমতি চাহিলেন। চিঠি পাইয়া শ্রীমা বলিলেন, আহা, এদের দলে পড়ে গেছে, এখন বুঝেছে কত কষ্ট। যাক, চন্দ্রকে অর্থাৎ অদ্বৈতাশ্রমের অধ্যক্ষ লিখে দাও যেন আশ্রমেই থাকতে দেয়। এদিকে ভোলানাথের নামেও পত্র পাঠাইলেন, চন্দ্রকে লিখে দিয়েছি তোমার কথা, আর তোমাকে জানাচ্ছি, কাশীতে যখন উপস্থিত হয়েছ ঠাকুরের আশ্রমে থেকে আজীবন চন্দ্রের সেবা ও সাধুদের সেবা নিয়ে যদি থাকতে পারো সকল দিকে কল্যাণ হবে। স্বামী শিবানন্দজিকেও এই সংবাদ পাঠানো হইল। শিবানন্দজি এই বিধান নির্বিচারে মানিয়া লইলেন। ভোলানাথ শ্রী মায়ের আদেশে আজীবন অদ্বৈতাশ্রমে থাকিয়া 1948 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তথায় দেহত্যাগ করেন। সর্বশেষে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের রক্ষণাবেক্ষণ ও তাহার উপর মন্দির নির্মাণ ও অন্যান্য বিষয় সম্পত্তির ব্যবস্থার কথা। লীলা সংবরণের পূর্বে শ্রীমা যখন উদ্বোধনে ছিলেন, ওই সময় কলকাতার এন্টালিতে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব দেখিতে যাইবার পথে রামলাল দাদা, লক্ষ্মী দিদি ও রামলাল দাদার কন্যা দক্ষিণেশ্বর হইতে শ্রীমায়ের নিকট আসিয়াছেন। গল্প প্রসঙ্গে ঠাকুরের জন্মস্থান, মন্দির ও অপর আনুষঙ্গিক বিষয়ে কথা উঠিল। তখন লক্ষ্মী দিদি জানিতে চাহিলেন, ও মন্দির হলে সেটি আমাদের হেফাজতে থাকবে তো? এদের অর্থাৎ রামলাল দাদা ও শিবু দাদার ছেলেপুলেরাই সব পুজো টুজো করবে, থাকবে? শ্রীমা উত্তর দিলেন, তা কি করে হবে? এরা সাধু ভক্ত, এদের কি জাতের বিচার আছে? কত দেশের লোক, সাহেব সুহ যাবে, ওখানে থাকবে, প্রসাদ পাবে। আমাদের তো সব ভক্ত নিয়েই কারবার। তোরা হলি সংসারী, তোদের সমাজ আছে, ছেলে মেয়েদের বিয়ে থা আছে, তোদের কি ওদের সঙ্গে থাকা চলবে? এইরূপ কিছু কথাবার্তার পর শ্রীমা আরও বলিলেন
যে বেলুড় মঠের সাধুরা ওই জন্মস্থান ও ভাবী মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব লইয়া রামলাল দাদা প্রভৃতির জন্য আলাদা করগেটের বাড়ি করিয়া দিবেন এবং রঘুবীর ও শীতলার মন্দির পাকা করিয়া দিবেন। কিন্তু ওই গৃহদেবতাদের পূজার্চনাদির ভার রামলাল দাদার উপরেই থাকিবে। তবে লক্ষ্মী দিদি, রামলাল দাদা বা শিবু দাদা যখনই কামারপুকুরে যাইবেন, তাহারা সাধুদেরই সঙ্গে থাকিবেন ও মন্দির হইতে প্রসাদ পাইবেন। আগত সকলে মাতা ঠাকুরানীর এই প্রস্তাবগুলি সর্বান্তঃকরণে মানিয়া লইলেন এবং স্বামী শারদানন্দজিও ইহা শুনিয়া আনন্দিত হইলেন। শ্রীমায়ের নিজের জন্মস্থানের ব্যবস্থার কথা আমরা পূর্বেই লিখিয়াছি। শ্রীমায়ের জয়রামবাটির বাড়ি ও জগদ্ধাত্রীর জমির অর্পণ নামার কথা উল্লেখ করিয়াছি। তাহার বিধানানুসারে বেলুড় মঠের ট্রাস্টিরাই এই সকল সম্পত্তির সংরক্ষক। এই ব্যবস্থা অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান 1325 সালের 11ই শ্রাবণ, ইংরাজি 27শে জুলাই 1918 বেলুড় মঠের ট্রাস্টিদের হস্তে অর্পিত হয় এবং দলিলে শ্রীমা প্রভৃতি সকলে স্বাক্ষর করেন। ইহার কিছু আগে 28শে অগ্রহায়ণ 1324 ইংরাজি 14ই ডিসেম্বর 1917 ঠাকুরের জন্মস্থানের সংলগ্ন এক টুকরা জমি কেনা হয়। পরে 1946 খ্রিস্টাব্দের 16ই জুলাই কিছু জমিসহ শ্রী শ্রী ঠাকুরের বাড়ি কিনিয়া লইয়া মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয়। 1951 11ই মে শ্রী শ্রী ঠাকুরের প্রস্তর নির্মিত মন্দিরের যথাবিধি প্রতিষ্ঠা হয়। বেলুড় মঠের কর্তৃপক্ষ গৃহদেবতাদের জন্য পাকা মন্দির করিয়া দিয়াছেন। রামলাল দাদা ও শিবু দাদার বংশধর দিগকে বাটি নির্মাণের জন্য উপযুক্ত অর্থ দেওয়া হইয়াছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।